হ্যালো জনগণ, তোমরা হাউ আর ইউ? কি খবর তোমাদের? বলো। এত স্লো জয়েন করলে হবে? এত কম মানুষ। আই এম নট লেট ব্রো, কাম অন। আমি শুরু থেকেই ছিলাম। আমি কেমন আছি? আমি ভালো আছি। বহুত আচ্ছা, হ্যাঁ, আমরা কি শুরু করতে পারি? কি বলো? হুম। আমার ঘুম ভাঙছে কিনা? ঘুম না ভাঙলে কে কথা বলে? চলো আমরা শুরু করি। তোমাদের আজকে হলো গিয়ে কি ক্লাস যেন? বাংলা ক্লাস, তাই না? চলেন চলেন চলেন। এই জনগণ, লাইটটা একটু সামনের দিকে দিয়ে দিন, 2 ইঞ্চি। বাস, থ্যাংক ইউ। দেখিতে পাইতেছ আমাকে? হাসছি কেন না? তোরা খুব খারাপ হইছস। এখান থেকে তুলেন। তো কেমন আছে সবাই বলো? সবাই ভালো কিনা? আচ্ছা, আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের লেসনের খুব বিখ্যাত একটা কবিতা। আর একটা এরকম একটা পোজ দেই, নেন। এখন নেন একটা ছবি। এই দাঁড়াটা ছবি তুলে নিন। ওকে। আমার কাছে একটু বেশি খুশি খুশি লাগতেছে। পোলাপান কইতাছে আহ হুম, ঠিক আছে, স্টার্ট। আমরা শুরু করব হচ্ছে তোমাদের আমার পরিচয় এটা দিয়ে। তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা লেসন এটা, আমার পরিচয়। ইম্পর্টেন্ট হওয়ার দুইটা কারণ: এক, কবিতাটা ইম্পর্টেন্ট; দুই, এই কবিও ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার পরিচয় কবিতাতে বাঙালি জাতিসত্তার যে পরিচয় আছে, আমাদের যেখান থেকে শুরু ছিল আর কি, হ্যাঁ, বাঙালি জাতিসত্তার যেখান থেকে শুরু, সেই পরিচয়গুলো এখন পর্যন্ত আমাদের যতগুলো গর্বের উপাদান আছে সবগুলোকে একত্র করে আমার পরিচয়টাকে তুলে ধরা হয়েছে, বলা হয়েছে আমি বাঙালি। এটা হচ্ছে আমার সার্বিক পরিচয়, এ হচ্ছে আমার হিস্ট্রি, এটা আমার ইতিহাস। তো এখন বাঙালি জাতিসত্তার শুরু সেই চর্যাপদের আমল থেকে শুরু করে এখন আজকের বর্তমানের মুক্তিযুদ্ধের যে সার্বভৌম স্বাধীনতার যে আন্দোলন সেই পর্যন্ত। এখন তুমি বলো, যেখানে বাঙালি জাতিসত্তার পরিচয়ের কথা বলা হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ হবে না? সিম্পল, অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, সেজন্যই হয়েছে। এবং দ্বিতীয়ত, এই কবিতার যিনি কবি সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক নানা কারণে ইম্পর্টেন্ট। তার মধ্যে দুটো কারণ খুব মেইন। উনি সব্যসাচী। সব্যসাচী মানে হচ্ছে উনি সাহিত্যের সব শাখায় সমানভাবে লিখেছেন। সব্যসাচী মানে উনি অলরাউন্ডার। বুঝো নাই? একজন ক্রিকেটার যেমন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এরকম সব খেলা প্যারালাল পারলে তারা অলরাউন্ডার বলে, তো সাহিত্যের বাজারে যিনি গল্প, কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ সমস্ত কিছুতে লিখেন এবং সাকসেস হন, তাকে সব্যসাচী বলা হয়। তো সৈয়দ শামসুল হক একজন সব্যসাচী এবং প্রগতিশীল কবি সাহিত্যিকদের একজন। প্রগতিশীল বললে বুঝবো আধুনিক এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে আসলে কি বোঝায়? বাংলাদেশের কবি সাহিত্যের মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে খুব প্রকট ভাবে ধারণ করেন, লেখালেখি করেন, তাদের কথা বলছি আর কি প্রগতিশীল অর্থে। উনি এই প্রগতিশীল কাতারের খুব নেতৃস্থানীয় একজন মানুষ।
তো বুঝতেই পারো এখনকার সময়ে উনি খুব ইম্পর্টেন্ট বিবেচিত হবেন। বাংলাদেশে হয় কি তোমার বুদ্ধিজীবী ও কবি সাহিত্যিকের ক্ষেত্রে ধরো যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের পছন্দের যারা কবি সাহিত্যিক বা বুদ্ধিজীবী তাদেরকে ওই দল একটু প্রমোট করে বেশি, সত্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার পছন্দের কবি সাহিত্যিকদেরকে তারা একটু বেশি প্রমোট করে, বিএনপি ক্ষমতায় থাকলে তার পছন্দের কবি সাহিত্যিকদেরকে তারা একটু বেশি প্রমোট করে, বা এটা কথাতে তো হইলেও এটা বাস্তব। তো সেই জায়গা থেকে যদি তুমি খেয়াল করো সৈয়দ শামসুল হক এমনিতেই অনেক বড় কবি, সেই জায়গা থেকে আবার যদি খেয়াল করো তাহলে উনি অনেক বেশি প্রমোটেডও বলতে গেলে। তো সব মিলেই তার গুরুত্বটা তৈরি হয়েছে। আমি কি সংক্ষেপে বুঝাইতে পারছি মনে হয়, নাকি পারি নাই? বুঝছো? হ্যাঁ, হরফন মাওলা। আচ্ছা, ঠিক আছে সবাই, খাবো তো পয়েন্ট। তারপরের অংশ নিয়ে চলো কথা বলি। আমরা কবি পরিচিতি, একটু গল্প গ্রন্থগুলো নিয়ে তার লেখালেখি নিয়ে কথা বলি। জন্ম 27শে ডিসেম্বর 1935 সাল, কুড়িগ্রাম শহর, মানে উত্তরবঙ্গের মানুষ, এবং 27শে সেপ্টেম্বর 2006 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। সরি, 2016, আমি দুঃখিত, 2016। এরপরে গ্রন্থ অনেক, তার প্রচুর বই, প্রচুর। সেখান থেকে অল্প কিছুর কালেকশন এখানে আছে, একটু দেখে নাও, যেগুলো আছে নিজের মতো করে পড়ে ফেলায়, বাদ দিও না। এর মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুল দিনের সারা জীবন, এগুলো এই দুটোই মুক্তিযুদ্ধ বিষয়ক। পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুল দিনের সারা জীবন দুটোই মুক্তিযুদ্ধ বিষয়ক, বিশেষ করে পায়ের আওয়াজ পাওয়া যায় খুব বিখ্যাত। এরপরে পাঠ পরিচিতি নিয়ে কথা না বলি, এক কথায় বলে দিচ্ছি সব, আমরা কবিতায় চলে যাব ডিরেক্ট, কোনো কথা হবে না। আসো, পাঠ পরিচিতির মূল জায়গাটা কি? এটা কিন্তু খুব হাই লেভেলের কবিতা, আমি আগেই বলে দিই। এর কথাবার্তাগুলো খুব ডেপথে চলে যাবে, মনোযোগ দিয়ে বুঝবা, আউল ফাউল প্রশ্ন করো না, শুনবা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। আমি আগে বলেছি আমাদের বাঙালি জাতির বয়স প্রায় 1500 বছর। বাঙালি জাতির বয়স কিভাবে 1500 বছর বা 1300 বছর হয়, এটা একটা ব্যাখ্যা তোমাদের দিয়ে দিই। মনে রাখো, প্রাচীন ভারতের আর্য অনার্য মিলে, আর্য জাতি প্লাস অনার্য জাতি, এই দুই জাতি মিলে কি হয়েছে? বাঙালি হয়েছে। তো আমাদের মধ্যে এই অনার্য ব্লাড আছে মনে করো মিনিমাম 95%, আর আর্য ব্লাড আছে মনে করো 5%। আর্য একটা জাতি যারা এসছিল ইরান অঞ্চল থেকে, ইরান অঞ্চল থেকে বসবাসের জন্য ইন্ডিয়া অঞ্চলে আসছিল আজকে থেকে কম বেশি বা 3-4 হাজার বছর আগে, আর্যরা। আর অনার্য বলতে অনেকগুলো জাতিকে বোঝায়, অনার্য মানে বহু বচন, মনে রেখো। এই অনার্য বলতে যাদেরকে বোঝায় তারা কারা? অনার্য বলতে বোঝায় হচ্ছে অস্ট্রিক জাতি, তারপরে দ্রাবিড় জাতি, এগুলো সব জাতির নাম। তারপরে নেগ্রিটো একটা জাতি, তারপরে ভোটচেনীয় একটা জাতি, তারপরে অন্যান্য, অন্যান্য মানে গারো, মুন্ডা, কোল, ভিল, এরকম অনেকগুলো জাতি মিলে একটা সামগ্রিক জাতি আর কি। হ্যাঁ, তো এই আর্য আর অনার্য জাতির মধ্যে সংকরায়ন হয়েছে। সংকরায়ন তো বুঝো, মনে করো একটা নিগ্রো বিয়ে করছে একটা সাদা চামড়ার মেয়েকে, তো বাচ্চাটা হবে মাঝামাঝি। ওই বাচ্চাকে মনে করো আরেকটা সাদা চামড়ার ছেলের সাথে বিয়ে দেওয়া হলো, ওই বাচ্চাটা আরেকটু ফর্সা হবে। এভাবে বংশের বিবর্তন কিন্তু সম্ভব, তাই না?
তো আর্য আর অনার্যর মধ্যে এরকম ক্রস কানেকশন হয়েছে। আর্যরা কিন্তু এখানকার না, এসছিল। আর এখানকার বলা যায় ছিল বেশ কিছু জাতি, তাদেরকে আমরা বলছি অনার্য। অর্থাৎ আর্য থেকে আলাদা করার জন্য বাকিদেরকে এক কথায় আমরা অনার্য বলছি। তো অনার্য বলতে এই অনেকগুলো জাতিকে মিন করে আর কি। হ্যাঁ, তো এই আর্য অনার্য মিলে একটা নতুন জাতি হয়েছে বাঙালি। এর মধ্যে আবার এই অনার্য যে 8-10টা জাতি আছে কম বেশি, তাদের মধ্যে অস্ট্রিকের যে ব্লাড, আমাদের বডিতে অস্ট্রিকের বৈশিষ্ট্য হচ্ছে 60%। অস্ট্রিক কেমন ছিল? অস্ট্রিক দেখতে মাঝারি উচ্চতার ছিল, চোখ কালো ছিল, গায়ের রং বাদামি ছিল, তারপরে তোমার হচ্ছে নাক খাড়া ছিল, বডি ছিল চ্যাপ্টা আকৃতির টাইপ। আমাদের মধ্যে খেয়াল করে দেখো, বাঙালিদের মধ্যে অলমোস্ট 60% বৈশিষ্ট্য অস্ট্রিকের আমরা পাচ্ছি। তাহলে এই আর্য অনার্য সংকরায়নের ফল হচ্ছে বাঙালি। আজকে থেকে কত 1300-1400 বছর আগে এই নতুন একটা জাতির ধারা বা ব্রিড তৈরি হয়েছে। তো কবি এখানে বাঙালি জাতিসত্তার যে বয়স, বাঙালি জাতিসত্তার যে পরিচয়, এটাকে তুলে ধরছেন। কোথা থেকে আমি আসছি, কি আমার পরিচয়, এবং এই লং জার্নিতে বাঙালির যত গর্ব করবার মতো বিষয় আছে, বাঙালির যত অহংকারের বিষয় আছে, বাঙালির যত অর্জন আছে, সমস্ত কিছুকে শিল্প সাহিত্য আন্দোলন রাজনীতি সমস্ত কিছু থেকে যেখান থেকে আমাদের জিনিস আছে, অহংকারের গর্বের আনন্দের, সবগুলোকে একত্র করে উনি বলছেন এই সবকিছু মিলে হচ্ছে আমার পরিচয়। বুঝছো এবার কথাটা? কথা বলো, এবার ক্লিয়ার হয়েছে? দ্রুত বলো। আচ্ছা, এখন আসো পরের অংশে আমরা চলে যাব। আর এখন কবিতা যখন পড়াবো, অনেক কঠিন কঠিন শব্দ থাকবে, ঘটনা থাকবে, আমি সবকিছুর ব্যাখ্যা দিব। আগে এসব পাকনামি করো না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। আলপথ মানে হচ্ছে কৃষি জমির পাশ দিয়ে যে পথ থাকে, কৃষি জমির পাশ দিয়ে যে পথ থাকে না গ্রামে, ধরো অনেকের ধানি জমি, জমির যে বাউন্ডারি, ছোট ছোট রাস্তা, এটাকে আলপথ বলে বা আইল বলে। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, বলছে চল পলি মাটির উপরে আমার পায়ের দাগ ফেলে আমি চলি। বাঙালির সাথে পলি মাটি জড়িত না মরুভূমি জড়িত? পলি মাটি জড়িত। 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? শুধায় মানে জিজ্ঞেস করে, কত নদী? 1300 নদী। আমার জিগায় তুমি কই থেকে আসছো? আমার অস্তিত্বের সাথে 1300 নদী যুক্ত আছে, কারণ দুই বাংলা মিলে 1300 নদী। আমি এখানে লিখে দিই, দুই বাংলা মিলে, দুই বাংলা মিলে কত নদী? 1300 নদী। দুই বাংলা মানে বুঝছো তো, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ। এখন বাঙালি বললে তো শুধু বাংলাদেশকে মিন করে না, জাতিসত্তার দিক থেকে ওরাও বাঙালি, আমরাও বাঙালি। তো দেশ দুইটা, ওরা ইন্ডিয়ায় থাকে, আমরা বাংলাদেশে থাকি, ঠিক না? আমাদের শরীরবৃত্তীয় গঠন যদি তুমি হিসাব করো, নৃতাত্ত্বিক পরিচয় তো সেম, একে ব্রিডের মধ্য থেকে আমরা আসছি। তো ধর্মীয় কারণে আমরা মুসলমান, তারা হিন্দু। বাংলায় যখন মুসলমানরা আসছে 1204 সালে বখতিয়ার খলজির সময়, তারপরে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। একটা সময় গিয়ে এখন মুসলমানদের সংখ্যা বেশি হয়েছে বাঙালির মধ্যে, হিন্দুদের সংখ্যা একটু কমে গেছে। কিন্তু জাতিসত্তার যে পরিচয়, শরীর বৃত্তীয় যে গঠন, বংশের যে ধারা, এটা তো সেম। এজন্য পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলায় উনি বলছেন যে 1300 নদী আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে তুমি আসছো। এবার তিনি তিনি পরিচয় তুলে ধরছেন। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। চর্যাপদ একটা বই, বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। 650 থেকে 1200 সাল পর্যন্ত 24 জন কবি মিলে এটা লিখছেন। ধরো আমি লিখছি, আমি মারা যাওয়ার পরে আমার ছাত্র লিখছে, সে মরার পরে তার ছাত্র লিখছে, এভাবে টানা চলছে 550 বছর। 24 জন মিলে লিখছে চর্যাপদ নামের একটা বই। এটা বৌদ্ধ ধর্মের বাউলরা লিখছে, ধর্মীয় বই এটা। বৌদ্ধ ধর্মের বাউলদের ধর্মীয় বিভিন্ন সাহিত্য সাধনার কথা। আমরা এখন খুঁজে পাইছি যে বাংলা ভাষার ব্যবহার হয়েছে এমন গ্রন্থ সবার আগে কোনটা, অর্থাৎ বাংলায় লেখা প্রথম বই কোনটা, খুঁজে পেলাম, বইটার নাম চর্যাপদ। বুঝছো এবার? তো চর্যাপদ আমাদের জন্য গৌরবের। আমরা বুঝছি বাংলা ভাষার বয়সটা কত, কখন থেকে কিভাবে।
তো সেই জায়গা থেকে বলছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে। সৌদাগরের ডিঙ্গার বহরটা কি? ডিঙ্গা মানে বড় নৌকা, অনেক বড় বড় নৌকা, ব্যবসায়ীর নৌকা হলে সেটা ডিঙ্গা বলে। শব্দ দুটিকে ব্যাখ্যা পাওয়া যাবে। আর সৌদাগর শব্দের তো ব্যবসায়ী, বিজনেসম্যান। তো মধ্যযুগে, এটা মধ্যযুগের ঐতিহ্যের মধ্যে, মধ্যযুগে আমাদের সাহিত্যে তোমার একটা ধারা আছে, ধারার নাম হচ্ছে মঙ্গল কাব্য। হিন্দু ধর্ম রিলেটেড দেব দেবীদের প্রশংসা করে করে যে কবিতা লেখা হয় তাকে মঙ্গল কাব্য বলে। এর মধ্যে মনসা, হিন্দু মতে মনসা যে দেবী, মনসার প্রশংসা করে এক ধরনের কবিতা আছে, এই কবিতাকে মনসা মঙ্গল বলে। তো মনসার সাথে চাঁদ সৌদাগরের যে বিরোধ ছিল এবং পরবর্তীতে সেই বিরোধ মিটে যাওয়ার যে কাহিনী, সেটা নিয়ে হচ্ছে এই মনসা মঙ্গল কাব্য। সেটা কি তোমাদেরকে ভাই একটু 1 মিনিটে বলবো, একটু শোনো। দেবী মনসার ইচ্ছা হলো যে চাঁদ সৌদাগর খুব প্রভাবশালী মানুষ, নাম কি? চাঁদ সৌদাগর। তোমরা বেহুলাতে অনেকে দেখছো সেই কাহিনী। তো চাঁদ সৌদাগর যদি মনসার পূজা করে তাহলে মনসার পূজা অন্যরা করবে। মনসা চায় চাঁদ মনসার পূজা করুক, কিন্তু চাঁদ মনসার পূজা করবে না। চাঁদ বলে আমি তোমার বাপের পূজা করি শিবের, তোমারটা করব না। এটা নিয়ে দুজনের মধ্যে ভেজাল হয়, বুঝছো? তো ভেজাল হইলে পরবর্তীতে মনসা চাঁদকে থ্রেট করে যে তুমি আমার কথা না শুনলে তোমার যে ছেলেগুলো আছে 7 ছেলে, সবাইকে সাপের দংশনে মেরে ফেলাবো, কারণ সাপ মনসার কথা শুনে। তাতেও পাত্তা দেয় না চাঁদ সওদাগর। শেষে চাঁদ সওদাগরের ছেলেগুলো বিয়ে করে আর মনসা তাদেরকে সাপ দিয়ে কাটায় মারে। 6 ছেলে বিয়ে করছে, 6 ছেলে বিধবা হয়ে যায়, মানে মারা যায়, এবং 6 ছেলের বউ বিধবা হয়। তাতেও চাঁদ সওদাগর আত্মসমর্পণ করে না। লাস্টে তার ছোট ছেলে নাম লখিন্দর, সুন্দর দেখতে অনেক, আমার মতো। তো লখিন্দরের বিয়ে ঠিক হয়েছে বেহুলার সাথে। এখন চাঁদ সওদাগর ব্যবস্থা করছে যে এবার যেন আর তার এই ছেলেকে যেন সাপে কাটতে না পারে। তখন লোহা দিয়ে বাসর ঘর বানাইছে যাতে সাপ ঢুকতে না পারে। কিন্তু বেহুলা সাপের ঘর বানানোর, বাসর ঘর বানানোর যে মিস্ত্রি, তার স্বপ্নে বলছে তুই যদি একটা ছিদ্র না রাখো তোর বংশ নির্বংশ করে দেব। তো মিস্ত্রি কি নিজে মরবে নাকি? সেটা ছিদ্র রাখছে, এবং যথারীতি, এটা কেউ জানতো না, মনসার সাপ ওইখানে ঢুইকা বাসর ঘরে যখন এক সময় লখিন্দর ঘুমাইছে তখন লখিন্দরের পায়ে কামড় দিছে, লখিন্দর মারা গেছে। এখন আগের 6 ছেলের বউগুলো এগুলো মেনে নিছে তাদের বিধবার লাইফ, কিন্তু লখিন্দরের বউ বেহুলা সেটা মানে নাই। বেহুলা প্রতিবাদ করছে যে আমি সতী, সতী মেয়ে, পবিত্র মেয়ে, বাসর ঘরে আমার জামাই কেন মরবে? সে তার জামাই ডেড বডি লয়ে গেছে স্বর্গে। স্বর্গে যায় ততদিন জামাই পয়সা হাড়গোড় হয়ে গেছে। গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলছে ইন্দ্র যেন তার স্বামীর জীবন ফিরিয়ে দেয়, কারণ সে এটার প্রতিবাদ করছে আমি সতী, আমি সতী হইলে আমি কেন অত্যাচারের শিকার হব। শেষে স্বর্গে মনসার সাথে বেহুলার একটা ডিড হয় ইন্দ্রের মধ্যস্থতায়। মনসা শর্ত দেয় যে যদিও খুব খেয়াল করো, হ্যাঁ, যদিও তোমার ইয়ে কি বলে, মনসা শর্ত দেয় যে যদিও তোমার সবাইকে আমি সাপ দিয়ে কাটায় মারছি, তারপরও আমি সবার জীবন ফিরিয়ে দেব। খুব খেয়াল। তারপর আমি কি করব? সবার জীবন ফিরিয়ে দেব। বিনিময়ে তোমাকে কি করতে হবে? তোমার শ্বশুরকে রাজি করবা সে যেন আমার পূজা করে। বেহুলা রাজি হয়। রাজি হয়ে নিজের স্বামীর জীবন, তার 6 ভাসুরের জীবন, চাঁদ সওদাগরের 7টা ডিঙা, বড় বড় নৌকা, মালামাল সহ ডুবাই দিছিল। কে ডুবাই দিছিল? মনসা। সেগুলো সে ফিরে দেয়। সব নিয়ে বেহুলা ফিরে আয়সা শ্বশুরকে রিকোয়েস্ট করে যে সবকিছুর বিনিময়ে তুমি খালি মনসার একটু পূজা করবা, সেখানে একটু ফুল দিলেই হবে। কিন্তু চাঁদ সওদাগর সেটাও মানে না। সে বলে যে না, আমি এটাও করবো না, আমার কিছুই লাগবে না, তাও আমি মনসার পূজা করবো না। এটা চাঁদ সওদাগর প্রতিবাদ করে। প্রতিবাদ করলে তখন এক পর্যায়ে বেহুলা বলছে যে বাবা, তুমি যদি তোমার প্রতিবাদী মনোভাব দেখাও, আমরা তো সব বিধবা থেকে যাই তোমার রাগের কারণে। তখন চাঁদের পায়ে ধরে
তার ছেলের বউ বেহুলা এমন ভাবে কান্নাকাটি করছে, ছেলের বউয়ের চোখের পানিকে উনি আর উপেক্ষা করতে পারেননি, স্নেহ করতেন অনেক। শেষে বলছে ঠিক আছে আমি বাম হাত দিয়ে একটা ফুল দিব, আমি ওইদিকে না তাকা এরকম একটা ফুল দিব। মনসা বলছে ঠিক আছে চলবে। ওই ডিড হয়েছে, ফুল দিছে, সেও সব পাইছে, মনসার পূজা প্রচলিত হয়েছে। এমন একটা ঘটনা মঙ্গল কাব্যে লেখা আছে। এখানে সৌদাগরের ডিঙ্গার বহরের কথা মনে করানো হয়েছে এই অর্থে যে মধ্যযুগীয় সাহিত্যগুলো অতি উন্নত মানের, এগুলো আমার অ্যাসেট, এগুলো আমার সম্পদ, ওই অর্থে। ক্লিয়ার কিনা বলো, বুঝছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, এটা বুঝবা কিনা কে জানে। 1070 থেকে 1075 খ্রিস্টাব্দে যখন পালরা শাসন করত, পাল যুগ, দ্বিতীয় মহিপাল যখন শাসক, বাংলার প্রাচীন ইতিহাসে অনেকগুলো বংশ শাসন করছে, মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, এরকম। তো পালরা শাসন করছে 400 বছর, 750 থেকে 1150 পর্যন্ত, বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। তো পাল যুগের সময় পালরা বাঙালি ছিল না, দক্ষিণ ভারতের লোকজন ছিল, এই এলাকাটাকে শাসন করছিল। তো পালদের সময় যখন দ্বিতীয় মহিপাল শাসন করে, তখন কৈবর্ত সম্প্রদায়ের রাজা দিব্যক, কৈবর্ত সম্প্রদায় হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী জেলে সম্প্রদায়, তাদের রাজা হচ্ছে দিব্যক। এই দিব্যকের বাড়ি ছিল রাজশাহীতে। তো দ্বিতীয় মহিপালের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে দিব্যক রাজশাহী দিনাজপুর অঞ্চলটা 50 বছরের জন্য স্বাধীন করে ফেলছিল। অর্থাৎ পালদের আন্ডারেই তিনি ছিলেন, কিন্তু পালদেরকে চ্যালেঞ্জ করে উনি ওনার একটা বিশাল এলাকাকে আলগা করে স্বাধীন করে 50 বছর শাসন করছেন। ওই দিব্যক, রুদ্রক, ভীম, এরা সব কৈবর্ত বংশের শাসক। তো প্রশ্ন হচ্ছে, এটা এখানে আনার কারণ হচ্ছে পালরা শাসন করেছে দীর্ঘ সময়, কিন্তু পালদের সময়ে একজন বাঙালি রাজা পাল সাম্রাজ্যের এত বড় সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করে আলাদা টাইমে 50 বছর শাসন করছে। এটা বাঙালির জন্য একটা গৌরবের বিষয় যে আমরা পালদেরকে চ্যালেঞ্জ করতে পারি। এই জন্য বলছে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে। এখন পাল যুগের চিত্রকলার কথা কেন স্মরণ করা হলো? দেখো, পালরা কতদিন শাসন করছে বলেছি? 750 থেকে 1150। এই 400 বছরে চিত্রকলার ব্যাপক উন্নতি হয়, মানে এক এক যুগে এক একটা জিনিস ভালো হয়েছে আর কি। পালরা সাহিত্য চিত্রকলার ব্যাপারে খুব উদার ছিল, এবং পাল যুগ কিন্তু দেখো চর্যাপদের যে সময়টা 1200-650 থেকে, এটার ম্যাক্সিমাম কিন্তু পাল যুগে লেখা হয়েছে। দেখো তো প্রাচীন ভারতের যতগুলো বা প্রাচীন বাংলায় যতগুলো সাম্রাজ্য ছিল, তার মধ্যে পাল সাম্রাজ্যের বিশেষত্ব হলো তারা চিত্রকলা, সাহিত্য, আর্টের বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিত। এই জন্য তারা কি বলে ওই সময়টাকে সৈয়দ শামসুল হক স্মরণ করছেন চিত্রকলার আবহে। ক্লিয়ার এবার? এরপর এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। পাহাড়পুরের বৌদ্ধ বিহার এটাও পাল যুগের নিদর্শন। পাল যুগের শাসক ধর্মপাল এটা নির্মাণ করেন। পালরা যারা বৌদ্ধ ছিল, তো এখন তো তোমার আমরা পাল বলতে হিন্দুদেরকে বুঝি, বাট তখন পালরা যারা সবাই ছিল বৌদ্ধ। পাল শব্দটা তো রক্ষাকর্তা। তো পাহাড়পুরে অর্থাৎ নওগাঁ জেলার সোমপুরে পাহাড়পুর নামের গ্রামে একটা বৌদ্ধদের ধর্মীয় বিহার আছে, বড় বিল্ডিং, যেখানে আগে সাধু সন্ন্যাসীরা থাকতো। তো ওই বিহারের কথা বলছে। এসেছে বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, পাবনা অঞ্চলে বিশেষত। আমি আঁকতে পারি না ভালো, এই টাইপের জোড়া মন্দির ছিল অনেকগুলো হিন্দুদের। এটা বাঙালির স্থাপত্য বা ধর্মীয় ইতিহাসের সাথে জড়িত একটা গর্বের বিষয়, এই জন্য স্মরণ করেছেন এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। বরেন্দ্র ভূমি কোনটা? রাজশাহী। রাজশাহী জেলার পাশে যে একটা জেলা আছে চাঁপাইনবাবগঞ্জ, ওইখানে ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ আছে না? বড় সোনা মসজিদ পড়ে গেছে ইন্ডিয়াতে, মালদহ জেলায়, আর ছোট সোনা মসজিদ পড়ছে এপাশে বাংলাদেশে।
তো চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, রাজশাহীর কিছু অঞ্চল, এটাকে তখন বরেন্দ্র ভূমি বলা হতো, আমরা মনে হয় জানি এই কথা। তো ওখানকার ছোট সোনা মসজিদ খুব সম্ভবত নাসিরউদ্দিন নুসরত শাহ বানানো। এটা এটা আমাদের জন্য একটা স্বাধীন সুলতানি আমলের একটা নিদর্শন, কারণ সুলতানি আমলে যে সুলতানরা শাসন করেছে তারা বাইরের শক্তিকে চ্যালেঞ্জ করে বাংলাকে স্বাধীন করে রাখছিল দীর্ঘ টাইম। ওই সময়ের কথা বলা হয়েছে, বুঝছো? তো আমাদের যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর সমাধি হচ্ছে ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে, গৌড়ে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসো, আমরা বলছিলাম এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আউল বাউল মাটির দেউল, মাটির দেউল মানে মাটির মন্দির, আউল বাউল মানে আউল আর বাউল সমার্থক শব্দ, কাপড় চোপড়ের মতো। অর্থাৎ বাঙালি এবং বাঙালিত্বের যে ইতিহাস, এই কথা ভালো মতো বুঝো, বাঙালি এবং বাঙালিত্বের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে খুব বেশি সম্পর্কিত একটা পয়েন্ট হচ্ছে তোমার বাউল গান। কারণ আমাদের একটা সময়ের খুব বেশি সমৃদ্ধির ধারা আছে, বড় বড় বাউল জন্মেছে বাঙালি সোসাইটিতে, যেমন লালন, হাসন, তারপরে আব্দুল করিম, দূরবীন শাহ, সীতালং ফকির, তাই না? এরকম প্রচুর মানুষ আছেন বাঙালির অখ্যাত বাউল কবি, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বড় বড় ডিগ্রিধারী মানুষ না, কিন্তু তাদের লেখার মধ্যে বিশাল জ্ঞানের ভান্ডার খুঁজে পাওয়া যায়। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, এটা খুব ভালো একটা পয়েন্ট। দেখো, যখন মুঘল সম্রাট আকবর শাসন করেন, আকবরের শাসনকাল হচ্ছে 1556 থেকে 1605। আর ঠিক একই টাইমে বাংলা অঞ্চল যিনি শাসন করেছেন তিনি ঈসা খাঁ। বাংলা অঞ্চল যিনি শাসন করেছেন তখন তিনি কে? ঈসা খাঁ। তো ঈসা খাঁ ভার্সেস আকবর কেন বললাম, ভালো মতো বুঝছো জায়গাটা, বলছিলামই তো কঠিন। আকবর মুঘল বংশের দীর্ঘ সময় শাসন করা একজন সম্রাট এবং খুব সাকসেস, খুব শক্তিশালী। তা আকবরের ইচ্ছা ছিল সে বাংলাদেশ অঞ্চলটা, যেটা বাংলা, এটাকে দখল করবে, কিন্তু আকবর পারেনি। পুরা ভারত তখন মুঘলদের আন্ডারে, কিন্তু বাংলাদেশ আজকের যে ভূখণ্ড, এটা প্রায় 22 জন জমিদারের ইতিহাস পাওয়া যায়, যারা বিভিন্ন সময় বাংলার বিভিন্ন এলাকাকে শাসন করছেন স্বাধীনভাবে। আকবর 3 বার আর্মি পাঠাইছে বাংলাদেশ দখল করার জন্য, কিন্তু এই জমিদাররা সবাই একত্র হয়ে আকবরের আর্মিকে ঠেকাই দিছে। ঈসা খাঁর সাথে যুদ্ধ হয়েছে আকবরের সেনাপতি মানসিং ভার্সেস ঈসা খাঁ, কিন্তু মানসিং পারে না, এখান থেকে আবার চলে গেছে, ফিরে গেছে। দেখো, সবার নিচে ছিল জমিদার, জমিদারের উপরে হলো তোমার রাজা, রাজার উপরে সম্রাট। তা আকবর হলো সম্রাট, ঈসা খাঁ হলো জমিদার, বুঝছো লেভেলটা? অথচ সেই আকবর বাংলা দখল করতে চাইছে আর্মি পাঠায়, সমস্ত জমিদাররা মিলে আকবরকে ট্যাকল করছে। ওই জমিদারদেরকে লিড করতেন যিনি, তিনি ঈসা খাঁ। ঈসা খাঁ, মুসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, ফজল গাজী, কন্দর্প নারায়ণ, কংস নারায়ণ, প্রতাপাদিত্য, এরকম 22 জন জমিদারের হিস্ট্রি পাওয়া যায়, যাদেরকে 12 ভূঁইয়া বলে। 12 ভূঁইয়া মানে 12 জন ভূঁইয়া না, আরো বেশি। ভূঁইয়া মানে ভূমির মালিক, অর্থাৎ জমিদার। তো সার্বভৌম মানে হচ্ছে নিজেরা স্বাধীন থাকা। ঈসা খাঁর বাড়ি ছিল কিশোরগঞ্জে, আর ওনার রাজধানী ছিল সোনারগাঁয়ে, এই যে পানামনগর, যেটা এখন নারায়ণগঞ্জে, সোনারগাঁও। তাহলে আমাদের জমিদাররা, এখানকার লোকজন আকবরের মতো বড় শাসককে চ্যালেঞ্জ করে এই এলাকাকে স্বাধীন করে রাখছে। এটা গর্বের কিনা ব্যাপারটা একটু বলো তো। বুঝছো? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। দেখো, মনোযোগ দিও।
এই তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? তার উপর একটা পোল দিছে, এই পোলটা একটু সবাই অ্যাটেন্ড করো তো। পোলটা অ্যাটেন্ড করো সবাই। তোমরা 15-16 জন পোল দেখাচ্ছে যেটা, যে তোমরা একটু ব্লার দেখতেছো বা প্রবলেম আছে, আর বাকি সবাই, অনেক মানুষ, বাকিরা বলছে সব ঠিক। উম, আচ্ছা, এটা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, রিজয়েন করে দেখো যাদের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখো আসো। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। কমলার দিঘি মহুয়ার পালা এগুলো ময়মনসিংহের গীতিকার জিনিস, এগুলো সাহিত্য। এগুলো সবগুলো কি সাহিত্য। গীতিকা মানে হচ্ছে গল্পের মতো, নাটকের মতো গান গায়ে গায়ে এগুলো আগে মানুষ দেখাইতো শোনাইতো, বুঝছো? যেমন মহুয়ার পালা একটা ঘটনা, সিনেমার মতো। আগে তো সিনেমা ছিল না, তো কবি সাহিত্যিকরা বড় বড় শিল্পীর মতো মানুষ আর কি, তারা এসে এগুলো নেচে নেচে মানুষকে দলবদ্ধ অবস্থায় দেখাইতো শোনাইতো বুঝাইতো। এই মহুয়ার পালার ক্যারেক্টার হচ্ছে মহুয়া, নায়িকা নদের চাঁদ। নদের চাঁদের সাথে মহুয়ার প্রেম হয় এবং লাস্টে ট্র্যাজেডি হয়। কমলার দিঘি এটা ওই রকমই। ময়মনসিংহ গীতিকার এগুলো পালা গান, এগুলো আমাদের সম্পদ। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। তিতুমির, তোমরা জানো যে 1831 সালে বাঁশের কেল্লা নাম শুনেছ না? বাঁশের কেল্লা মানে কি? কেল্লা শব্দের অর্থ হলো দুর্গ, বড় বিল্ডিং, মাথা না। তো তিতুমির আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এবং তার বাঁশ দিয়ে বানানো বড় বিল্ডিং ছিল, সেটা ধ্বংস হয় এবং তিনি মারা যান। তাহলে তিতুমির ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের প্রতীক। আচ্ছা, হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ 1842 থেকে 1862, অলমোস্ট 20-22 বছর ফরায়েজি আন্দোলন প্রচলিত করছিলেন, পরিচালনা করছিলেন। হোয়াট ইজ ফরায়েজি আন্দোলন? তখনকার সময় মুসলমানরা ধর্মের নামে অনেক কুসংস্কারে বিশ্বাস করত, এবং এগুলোকে ধর্মের নাম বললে চালাই দিত। হাজী শরীয়তুল্লাহ এগুলোর প্রতিবাদ করেছিলেন, এবং তিনি বলছিলেন যে ফরজ কাজ বাদ দিয়ে ধর্মের মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এবং তুমি হচ্ছে যেগুলো করা কুসংস্কার এবং গুনাহ বিদআতের কাজ, সেগুলো করা যাবে না, ফরজের উপরে গুরুত্ব দিতে হবে। ধরার উদাহরণ দিচ্ছি, মুসলমানের জন্য পুরুষের ক্ষেত্রে সতর ঢাকা ফরজ। কতটুকু সতর? সতর মানে শরীরের যে অংশ ঢাকতেই হবে। আমাদের জন্য, পুরুষদের জন্য কতটুকু ঢাকতেই হবে, নাহলে কবিরা গুনাহ। সেটা কতটুকু? নাভির ঠিক নিচ থেকে পায়ের টাকনুর উপর পর্যন্ত। টাকনু মানে পায়ের গোড়ালি আর কি, অর্থাৎ হাঁটুর নিচে আরো ধরো এইটুক পর্যন্ত আর কি, টাকনু পর্যন্ত, এটুকু ঢেকে রাখতে হবে। বাকি শরীর তুমি ওপেন রাখতে পারো, কবিরা গুনাহ হবে না, কিন্তু বাইরের লোকের সামনে গেলে কাপড় পরে যাওয়া উচিত, এটাই তো কথা। আর পুরুষের জন্য মাথায় পাগড়ি রাখা, এটা সুন্নাহ। এখন মাথায় পাগড়ি রাখাটা সুন্নাহ, আর সতর ঢেকে রাখা যেটা বললাম নিচে, এটা ফরজ। এখন কেউ যদি মাথায় পাগড়ি বাঁধলে সুন্নত আদায় হবে, এই জন্য পরনের লুঙ্গি খুইলা উপরে কেউ পাগড়ি বাঁধে, বুঝছো কথাটা? এখন লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি যদি বাঁধে, সুন্নত তার পালন হইলো, বুঝলাম, কিন্তু ফরজ কি সে বাদ দিয়ে দিল না? কথা বলো তো, খুব ভয়ঙ্কর ফরজ সে বাদ দিল, এবং সে গুনাহের অধিকারী হবে। ইয়েস অর নো? বুঝাতে পারছি? এটাই। তা ফরজের প্রতি গুরুত্ব দিতে হবে, ফরজকে ছাড়া যাবে না। এই ফরজের প্রতি গুরুত্ব দেওয়ার আইনটাকে কি বলা হয়েছিল? ফরায়েজি আন্দোলন, এবং তার নামকরণ থেকেই শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। ওকে, হ্যাঁ, শরীয়তপুর। উনি ওখানকারই মানুষ ছিলেন। এরপরে আসো,
আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। একটু খেয়াল করো, গীতাঞ্জলি এবং অগ্নিবীণা, গীতাঞ্জলি কার? রবীন্দ্রনাথের। অগ্নিবীণা কার? নজরুলের। তাহলে এই দুইটা বিষয়ের মধ্য দিয়ে আমাদের সাহিত্যের বড় বড় দুইজন দিকপালকে স্মরণ করা হয়েছে, যে নজরুল এবং রবীন্দ্রনাথ আমাদের কত বড় অ্যাসেট এবং সেই সাহিত্যগুলো কত বিখ্যাত। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। ক্ষুদিরাম এবং মাস্টারদা সূর্য সেন, এটা মানে আমরা প্রত্যেকে জানি, তারা দুজনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী, দুজনে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন। তারপরে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। আমাদের জয়নুল কিশোরগঞ্জে বাড়ি, উনি একজন বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশে। এবং অবন ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের আপন ভাই, বড় ভাই, শিশু সাহিত্যিক অবন ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, সংক্ষেপে অবন ঠাকুর। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। 1952 সালের আমাদের মহান ভাষা আন্দোলনকে স্মরণ করা হয়েছে এই জায়গায়, বুঝেছো? এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। তাহলে আমাদের ঐক্যবদ্ধ বাঙালি জাতির, সমগ্র জাতির প্রথম ঐক্যবদ্ধ আন্দোলন ছিল ভাষা আন্দোলন। কেন জানো? হিন্দু মুসলমান নির্বিশেষে পূর্ব বাংলার সব মানুষ বলেছে বাংলা আমার রাষ্ট্রভাষা হওয়া লাগবে, কারণ এটা আমার মাতৃভাষা। এবং 1947 আমরা যখন দেশভাগ যখন হলো, তখন আমরা আমাদের স্বপ্ন ভঙ্গ টের পাইলাম যে পাকিস্তানিরা আমাদের সাথে ঠিকঠাক আচরণ করছে না। তারা পুরা পাকিস্তানের 56% মানুষের যে মুখের ভাষা বাংলা, এটাকে বাদ দিয়ে পুরা পাকিস্তানের মাত্র 5% মানুষের মুখের ভাষা উর্দু, এটাকে রাষ্ট্রভাষা করতে চায়। পুরা পাকিস্তানের 56% মানুষ বাংলায় কথা বলতো, 5% মাত্র উর্দুতে কথা বলতো। তারপরে পাঞ্জাবি, পশতুন, এই ভাষাগুলোতে উর্দুর থেকে বেশি মানুষ কথা বলতো। তো সব বাদ দিয়ে তারা উর্দুকে করতে চেয়েছিল, তাও একমাত্র। এই বৈষম্যের আন্দোলনের বিরুদ্ধে, মানে কথার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি, এটা আমাদের জন্য গর্বের। এটাকে কবি স্মরণ করেছেন এবং শেষে স্মরণ করেছেন এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। শেখ মুজিব যেন বাঙালিকে রিফ্লেক্ট করার সব থেকে বড় দর্পণ বা মিরর, তাই না? বাঙালি জাতির আত্মপরিচয়ের সন্ধানের সব থেকে অকুতোভয় সৈনিক, যিনি বাঙালিকে একটা স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য সব থেকে বেশি আত্মত্যাগ স্বীকার করেছেন। তো তাদের স্মরণ করেছেন সবাইকে। এরপরে বলেছেন যে এসেছি বা আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। জয় বাংলার বজ্রকণ্ঠ তো বুঝো, 71 সালের বিশাল স্লোগান জয় বাংলা। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। ব্যাখ্যা দেয়া লাগবে নাকি এটাও বুঝবা দুটো? আমার স্মৃতি, আমার অস্তিত্ব, আমার ইতিহাসের সাথে কতভাবে জড়িত এই ঘটনাগুলো। আমার জয় বাংলা, আমার মুক্তিযুদ্ধ, আমার ভাষা আন্দোলন, আমার যুক্ত ফ্রন্ট, আমার সামগ্রিক, আমার আত্মপরিচয়ের বড় বড় দলিল হচ্ছে এগুলো, 71-এর মুক্তিযুদ্ধ তথা জয় বাংলা। অর্থাৎ দেখো, আমরা সেই চর্যা সময় থেকে আমাদের জার্নি শুরু করছি। চর্যাপদ থেকে শুরু করে এসেছি কোন পর্যন্ত? এসেছি 1971-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত। এই সমস্তটা, এই পুরা জার্নিতে যত কিছু আছে আমার জন্য গর্ব করার, সবকিছুকেই কবি এখানে স্মরণ করছেন, করে বলছেন এই সমস্তটা মিলে আমার সত্তার পরিচয়, এটাই হচ্ছে আমি। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, অর্থাৎ ওই যে আমার লম্বা জার্নি, চরণ চিহ্ন হাজারটা ফেলে আমি এখানে আসছি। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তুমি আমাকে এখন জিজ্ঞেস করছো তো যে কোন প্রেরণায় তুমি এসছো এত দূর পর্যন্ত? তাহলে আমার প্রেরণা শুনো। অর্থাৎ আমি যে আমার জাতিসত্তার এত লম্বা জার্নি করতে পারছি, আমাকে গ্লাস এখানে, আমি যে এত দূর পর্যন্ত আসতে পারছি, আমার এই যে আজকে আমি আত্মপরিচয় তৈরি করতে পারছি, তো কিভাবে পারছি সেটা আমাকে জিজ্ঞেস করছো তো? কিভাবে আমি এতদিন ধরে ইউনাইটেড, এত আন্দোলন করলাম, এত সংগ্রাম করলাম, এত কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমি ফাইট করলাম, টিকে থাকলাম, আমাকে তুমি জিজ্ঞেস করছো। তাহলে শোনো, আমরা বাঙালিরা কোন কথাটাকে বিশ্বাস করি, কোন আদর্শকে ধারণ করি, সে আদর্শ হচ্ছে সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। তবে তুমি বুঝি বাঙালির বীজ মন্ত্রটি শুনো নাই? বলছে, এই পৃথিবীর মানুষ, তোমরা তাহলে আমাদের বাঙালির
আদর্শের লাইনটা এখনো শুনো নাই। বীজমন্ত্র মানে আদর্শের লাইন, যে ফিলোসফিতে আমরা বিশ্বাস করি সেটা কি? সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা মানুষ এই পরিচয়কে সব থেকে বেশি প্রাধান্য দিই। দেখো আমার ইতিহাসে এখানে হিন্দু এবং মুসলমানের সমান অংশগ্রহণ খেয়াল করে দেখো। এখানে শেখ মুজিব, তো এখানে জয়নুল, তো এখানে অবন ঠাকুর, ওখানে নজরুল, তো এখানে রবীন্দ্রনাথ, এখানে ক্ষুদিরাম, তো এই জায়গায় সূর্য সেন, এখানে তিতুমির, হাজী শরীয়ত, বারো ভূঁইয়া, কমলার দিকে মহুয়ার পালা, সোনা মসজিদ, মাটির দেওল, পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এখানে পাল যুগের চিত্রকলা, কৈবর্তের বিদ্রোহ গ্রাম, চাঁদ সওদাগরের ডিঙ্গা, তারপরে চর্যাপদ। তাহলে ধর্মীয় পরিচয় আমি যদি তৈরি করি, তাহলে আমি বিভিন্ন দলে বিভক্ত করতে পারি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, তাই না? বলছে আমরা সেটা করি না। আমাদের জাতিসত্তার মধ্যে সবার সমান অংশগ্রহণ আছে। আজকের বাঙালিকে সমৃদ্ধ করার পিছনে একটা ঐক্যবদ্ধ জার্নি আছে। এটা কেন করতে পারছি আমরা? কজ আমরা বিশ্বাস করি যে মানুষ এই পরিচয়টা সবার আগে। এটা মধ্যযুগের কবি চণ্ডীদাস বলেছিলেন, শোনো হা মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। অর্থাৎ শোনো 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 শোনো, তোমরা দলাদলি করিও না, সব কথার উপরে সত্য কথা হলো মানুষ, এর উপর আর কিছু নাই। বলছে আমরা এটাকে বিশ্বাস করি, এই জন্য আমরা মানুষ পরিচয়টাকে ধারণ করি, ধর্মীয় পরিচয় তৈরি করে ভেদাভেদ তৈরি করি না ওইটার দ্বারা। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবোই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। বলছে আমরা একসাথে আছি, আমরা একসাথেই বাঁচি, একসাথে আমরা থাকবো, আমাদের মধ্যে যত বিভেদ আছে সব বিভেদের রেখা আমরা মুছে দিব, মুছে দিয়ে আমরা সাম্যের ছবি আঁকবো। সাম্যের ছবি আঁকবো মানে আমরা একতার ছবি আঁকবো। কথা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা বলো? জৈনুল আবেদিনকে হিন্দু কখন বললাম আমি? জৈনুল আবেদিন হিন্দু বলছি পাশাপাশি জয়নুল এবং অবন ঠাকুর, এটা বলেছি। ডান। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে চলে যাই। এখানে শব্দ তো টিকে আছে, আমি যা বলছি তার থেকে এখানে ব্যাখ্যা আমার থেকে বেশি নাই, কমই আছে। সো তুমি ভিডিও এবং এখানে এটা দেখলে সবকিছু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পারবা না? এবং তোমার জন্য পড়লে এগুলাকে ধরতে পারো। 1300 নদী কিভাবে দুই বাংলা মিলে ব্যাখ্যা দিছি, চিত্রকলা কি, বৌদ্ধ বিহার কি, মন্দির বেদি কি, মাটির দেউল কি, গীতাঞ্জলি কি, অগ্নিবীণা কি, বীজমন্ত্র কি, সবার উপরে মানুষ সত্য দ্বারা আসলে কি বুঝায়, ইত্যাদি ইত্যাদি। এই কবিতা থেকে তোমার যে প্রশ্ন করুক আটকাতে পারবে না, যদি তুমি কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে থাকো আর কি, বা শুনে থাকো, তাইলেই হবে। আমরা একটা কোশ্চেন সলভ করব, রেডি? আচ্ছা, ওকে, দেখো কোশ্চেনটা হচ্ছে, আলে একজন মেধাবী ও দেশপ্রেমিক নারী, তিনি তার মেয়ে সুমিকে বললেন, বাঙালি জাতি হাজার বছরের পুরনো জাতি, বহু সংগ্রাম ও ইতিহাসের পথ পেরিয়ে আমরা এখানে এসেছি, আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারা অত্যন্ত সমৃদ্ধশালী, আমরা তাই পৃথিবীর হঠাৎ জেগে ওঠা কোনো জাতি নই, আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবই। আলের বক্তব্যে আমার পরিচয় কবিতার প্রভাব কতটুকু ব্যাখ্যা করো। বহু সংগ্রাম ও ইতিহাসের পথ পেরিয়ে আমরা এখানে এসেছি, উক্তিটি উদ্দীপক আমার পরিচয় কবিতার আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকটা আবার পড়বো। আলী একজন মেধাবী ও দেশপ্রেমিক নারী, ওকে, তিনি তার মেয়ে সুমিকে বললেন, মানে আলিয়া শেখাচ্ছে সুমিকে, বাঙালি জাতি হাজার বছরের পুরনো জাতি, হ্যাঁ ঠিক আছে, বহু সংগ্রাম ও ইতিহাসের পথ পেরিয়ে আমরা এখানে এসেছি, ফাইন, আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারা অত্যন্ত সমৃদ্ধশালী, এটাও ঠিক, আমরা তাই পৃথিবীর হঠাৎ জেগে ওঠা কোনো জাতি নই, ওকে, আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবই। আলিয়ার বক্তব্যে আমার পরিচয় কবিতার প্রভাব কতটুকু? শতভাগ প্রভাব আছে, কারণ আলিয়া যা বলছে ওটা কবিতার প্রভাব তার মধ্যে আছে। দেখো কবিতাতে সংগ্রাম, হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং সেই সমৃদ্ধ ঐতিহ্য এবং অতীতের স্মরণ করা, এবং শেষে আবার একসাথে সবাই কাঁধে কাঁধ মিলে বেঁচে থাকার একটা প্রতিজ্ঞা প্রকাশ হয়েছে কবিতাতে,
এবং এখানেও তাই। সো বলবো আলিয়ার বক্তব্যে এই কবিতার প্রভাব আছে। কতটা প্রভাব? শতভাগ প্রভাব আছে বলতে পারো। অর্থাৎ আলিয়ার বক্তব্যটা কবিতার দ্বারা শতভাগ প্রভাবিত, এটা বলবো। যদি বলতো যে আলিয়ার বক্তব্যে কবিতার সমগ্র ভাব ধারণ করে কিনা, তখন বলতাম না। সমগ্র ভাব বললে আরো কিছু কথাবার্তা থাকে হয়তোবা, কিন্তু এখানে বলছে কবিতার প্রভাব কতটুকু, অর্থাৎ আলেয়া ওই কবিতার দ্বারা কতটা প্রভাবিত। শতভাগ প্রভাবিত, ঠিকই তো আছে। ওকে, তারপর বহু সংগ্রাম ঐতিহ্যের পথ ফিরে আমরা এখানে এসেছি। উক্তিটি উদ্দীপক আমার পরিচয় কবিতা আলোকে বিশ্লেষণ করো। এটা আমার ছাত্ররা যদি বিশ্লেষণ করতে না পারে আর কেউ পারবে না বাংলাদেশে, ঠিক তো? কিরে, চয়ন মানে কি? সিলেক্ট করা, নেওয়া, কালেক্ট করা। ওকে, তাহলে চলো আমরা এর পরের অংশে যাই। একটা পোল। আমার পরিচয় কবিতায় বাঙালির ঐক্যবদ্ধ আন্দোলনের নিদর্শন কোনটি? কৈবর্ত বিদ্রোহ, ক্ষুদিরাম সূর্য সেন, সার্বভৌম বারো ভূঁইয়া, রাষ্ট্রভাষার লাল রাজপথ। দাও। উত্তর কি হবে? ভালো উত্তর কোনটা? রাষ্ট্রভাষার লাল রাজপথ, পাগলা। বাঙালির ঐক্যবদ্ধ আন্দোলন, সবগুলোতে বাঙালি আছে, কিন্তু কৈবর্ত বিদ্রোহ পুরা বাঙালির না, একটা নির্দিষ্ট অঞ্চলে। ক্ষুদিরাম সূর্য সেন তখন পুরা বাঙালি ঐক্যবদ্ধ ছিল না, কিছু বাঙালি সচেতন ছিল। বারো ভূঁইয়া একটা রাজনৈতিক আন্দোলন ছিল, ক্ষমতার দ্বন্দ্ব। তো সব পুরা একদম শতভাগ বাঙালি এখানে অংশগ্রহণ করছে এমনটা না। কিন্তু রাষ্ট্রভাষার লাল রাজপথ যখন বলি আমরা, বায়ান্নর ভাষা আন্দোলনের কথা বলি, তখন কোনো বাঙালি আর এর আওতার বাইরে না। এভরিবডি ইজ দেয়ার। ওকে।